আমরা তাহলে আর কথা না বাড়াই চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। তো এখন ধরো আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে হার। এখন বলো তো এই হার শব্দের অর্থ আছে না? হার মানে কি বোঝায়? খেলার হার, যে হেরে গেলাম, তাই না? গলার হার হতে পারে। বাট হার শব্দের তো একটা নিজস্ব অর্থ আছে, আছে কি নাই বলো তো? আছে না ভাইয়া? আছে। এখন দেখো তো এই হা শব্দের আগে আমি যদি আ যুক্ত করি, এখন বলো তো এই এটার কি কোনো অর্থ আছে বলো তো? এটার কিন্তু কোনো অর্থ নাই। এটা কি? এটা হচ্ছে অর্থহীন। এটা কি? অর্থহীন। এখন দেখো তো এই যুক্ত হয়ে, হারের সাথে যুক্ত হয়ে গেল কি? আহার। এখন দেখো তো আহার আর হার কি এক কথা হইল না? তো উপসর্গ হচ্ছে এরকম কিছু অর্থহীন অব্যয়, অর্থহীন অব্যয়, এরকম কিছু অর্থহীন অব্যয় যা সব সময় স্বাধীন একটা পদের পূর্বে বসে, স্বাধীন পদের পূর্বে বসে, বুঝছো? স্বাধীন পদের পূর্বে বসে। এখানে দেখো তো হার, এটা একটা স্বাধীন পদ না? সে সব সময় একটা স্বাধীন পদের পূর্বে বসবে এবং তার কাজ হচ্ছে স্বাধীন পদের যে পূর্বে বসবে তার অর্থ পরিবর্তন করবে। তার অর্থ কি করবে? অর্থ পরিবর্তন করবে। দেখো এই কাজটাই সে করে। যেমন খেয়াল করো, ধরো আমি যদি আবার লিখি হার, তাহলে এই হার থেকে যদি যুক্ত হয় প্রহার, তাহলে দেখো তো এটার কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু দেখো হারের অর্থ আছে। তাহলে এই যে হারের সাথে যুক্ত হয়ে গেল কি? প্রহার। অনাযুক্ত হয়ে কি হতে পারে? অনাহার। বুঝছো? তাহলে হোপফুলি উপসর্গের কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থবাচকতা, অর্থবাচকতা মানে কি? উপসর্গের নিজস্ব অর্থ নেই। তাহলে উপসর্গের কি নেই? অর্থবাচকতা নেই। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে অর্থহীন, মানে অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা মানে বুঝো? অর্থদ্যোতকতা মানে হচ্ছে অন্য পদের অর্থের পরিবর্তন করা। তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই, মানে নিজের অর্থ নাই, কিন্তু সে অর্থের দোতানা তৈরি করতে পারে। অর্থাৎ অন্য পদের সাথে যুক্ত হয়ে সে ওই পদের অর্থ কি করতে পারে? ওই পদের অর্থ পরিবর্তন করতে পারে। বলো তো ভাইয়া এতটুকু পর্যন্ত কি বুঝছো? তাহলে উপসর্গের যে মেইন যে ব্যাপারটা, যে আসো খেয়াল করো। এখন উপসর্গের প্রকারভেদ। বাংলা উপসর্গ হচ্ছে 21টা, বাংলা বা এটাকে খাঁটি বাংলা বলে। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। আর বিদেশি উপসর্গ আছে, এই বিদেশি উপসর্গগুলোর আবার প্রকারভেদ আছে। বিদেশি উপসর্গের ভিতরে আরবি রয়েছে, ঠিক আছে, 6টা। আবার অনেকেই 4টাও লিখে, দুটাই সঠিক, বাট অপশনে 4 যেটা ওটা হচ্ছে বেস্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর আছে কি? উর্দু বা হিন্দি আছে একটা, উর্দু আর হিন্দি আছে একটা। ফার্সি উপসর্গ আছে 10টা। ফার্সি উপসর্গ কয়টা? 10টা, বুঝছো? আর ইংরেজি উপসর্গ আছে 4টা। ইংরেজি কয়টা আছে? 4টা। এই হচ্ছে আমাদের উপসর্গের প্রকারভেদ। এখন আমাদেরকে এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপসর্গগুলো আছে এগুলো আমাদেরকে ঠাড়া মুখস্থ করতে হবে। কি করতে হবে বলো তো ভাইয়া? ঠাড়া মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতেই হবে। ওই যে তোমাদেরকে এর আগের ক্লাসে বলছি না, নত্য সত্য বিধানের যে নিত্য মূর্ধন্য বা স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য ঠাড়া মুখস্থ বলছি না? এবং দেখছো তো কি পরিমাণ প্রশ্ন আসছে। তো এইখানে এটা ঠাড়া মুখস্থ করতে হবে। এখন এই ঠাড়া মুখস্থ করতে গেলে তোমাদেরকে আমি একটা কৌশল হয়তো বা সর্বোচ্চ শেয়ার করতে পারি। যেই কৌশলটা যদি ভাইয়া তুমি অ্যাপ্লাই করো, হোপফুলি তোমার জন্য অনেক সহজ হবে। তো আমি আবার তোমাদেরকে সময় দিচ্ছি। ভাইয়া যেটা বলবো ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইয়া বলছি, তানবীর ভাইয়া বলছি ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এরপর কোন ভাইয়া কি বললো, কোন কোচিং কি বললো, এগুলো দেখার তোমার আর কোনো টাইম থাকবে না। তুমি শুধু আমি যেটা বলবো সেটাই, ঠিক আছে? আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি এইখানে। তো দেখো এখানে একটা গল্প দেওয়া আছে। গল্পটা হচ্ছে এরকম। সুহাস, সুহাস হচ্ছে একজনের নাম। আদর নিবি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ও ভরসা, রাম ছাগলদের অনাচার কুকথা ও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না। আমি জানি তোমরা 9, 10-এও এগুলো পড়ে আসছো, অনেকেই মুখস্থ পারো, যারা পারো না তাদের জন্য। তোর জন্য আবঢালে 49টি পাতিলেবু ও কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আনচান করলে খেয়ে নিস ইতি অঘারাম। এই যে দেখো সুহাস, এবার দেখো মিলিয়ে নাও। সু একটা উপসর্গ, হা একটা উপসর্গ, এই যে শ্বাস সুহাস, দন্তস একটা উপসর্গ, আদরের একটা উপসর্গ, এই যে দেখো নিবি নি একটা উপসর্গ, বি একটা উপসর্গ, অজ এই যে দেখো অজপাড়ার অজ এটা একটা উপসর্গ, ভরসার ভর এটা একটা উপসর্গ, সা একটা উপসর্গ, দেখছো? এরপর কি? অনা, অনেকে এটা ছাড়া মুখস্থ করতে পারে, সমস্যা নেই, তোমরা যেভাবে পারো মুখস্থ করবা। কুকথার কু একটা উপসর্গ, আর চোখের আর একটা উপসর্গ, ঠিক আছে? তাহলে দেখো আর একটা উপসর্গ। এরপর দেখো আবঢাল,
এই যে আবঢালের আব একটা উপসর্গ, 49-এর উনু একটা উপসর্গ, এগুলো সব হচ্ছে বাংলা উপসর্গ। কি উপসর্গ? বাংলা উপসর্গ। এরপর দেখো পাতিলেবুর পাতি একটা উপসর্গ, কদবেলের কদ একটা উপসর্গ, বুঝছো? এরপর হচ্ছে কি অচেনার অ একটা উপসর্গ। এরপর দেখো এই যে আনছানের আন একটা উপসর্গ। তারপর হচ্ছে কি ইতি, ইতি অগারাম, এই যে দেখো ইতি একটা উপসর্গ, অঘা একটা উপসর্গ, রাম একটা উপসর্গ। তাহলে এইবার আমি একটু সময় দিই, এগুলো একটু মুখস্থ করে লিখো ডান, ঠিক আছে? এবং তোমাদের এটা তো এইচএসসি তো ছিল, তাই না? স্বয়ম্বর এখন তাহলে সে স্মরণ করিবে। এইবার আসো ওপি, আচ্ছা এইবার আসো ওপি আর অভি, তারা দুই বোন। তো একজন নিরক্ষর, অভি সুচরিত্রের অধিকারী, অতি দূরে আমেরিকা প্রবাসীর প্রতিদিন বিচরণ করে উপনেতার দরবারে। অপির এই উৎপীড়ন নিবারণ করতে না পেরে মোবাইলে তাকে অপমান করলো অপি, পরাজয় সমপরিমাণ অবমাননা সহ্য করতে না পেরে দেশে আগমন করলো অপি, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে উপসর্গগুলো দেওয়া আছে, একটু পড়ে নাও। বলো, এটা মুখস্থ করো ডান। তুমি চাইলে গল্প দিয়ে মুখস্থ করতে পারো, যদি পারো তাহলে এমনি মুখস্থ করো, বাট যেমনি হোক তোমার হচ্ছে মুখস্থ করতে হবে। আমি বলতেছি না তোমার গল্প দিয়ে মুখস্থ করতে হবে, বাট তুমি মুখস্থ করলে কাম হয়েছে, বুঝছো? কি লাভ চা বানাতে না পেরে? এখন তো বিয়ে করলেন না। বিয়ে করি না দেখে তো চা বানাইতেছি, করলে কি আর চা বানামু? বিয়ে করবো, তোমরা একটু চান্স টান্স পাই নাও, তারপর দেখো যে কি করি। তোমরা ভার্সিটির চান্স টান্স পাও আর তোমরা টাকা টুকা জমাও, কারণ আমি তো তোমাদেরকে বিয়েতে দাওয়াত দিলে তোমরা এই খালি হাতে আসবা? কখনোই না। আমি তো জানি যে তোমরা এক একজন আসতে মানে বস্তা পরিমাণ জিনিসপত্র নিয়ে আসবা, তাই না? মাল গাড়িতে করে তোমরা জিনিসপত্র নিয়ে আসবে, আমি জানি এটা। আমি মানে তোমাদের মানে একেবারে সামনাসামনি বলতেছি, এই জন্য দুঃখিত, বাট বাস্তবতা তো এটাই, তাই না? তো এখন থেকে তোমরা টাকা জমা। হুট করে দেখা গেল যে তোমাদেরকে বললাম যে আমার অমুক তারিখে বিয়ে, হ্যাঁ হয়তো বিয়েতে তোমরা আসতে পারবে না, তোমরা অনেক তোমাদের বাসা অনেক দূরে, অনেক জায়গাতে, হ্যাঁ, তো ওই জন্য তোমরা অনেকে আসতে পারবে না, এই জন্যই আসলে দাওয়াতটা দিব না। বাট তোমরা তো, আমি জানি যে তোমরা টাকা পয়সা বা ফার্নিচার অনেক কিছু উপহার সামগ্রী তোমরা পাঠাই দিবে না, পাঠাই দিবে, সেটা আমি জানি। ঠিক আছে, এই মুখস্থ হয়েছে, এটা মুখস্থ হয়েছে। ওকে, এই তন্ময় ওই ফোনটা দিও। আচ্ছা ফাইন, তাহলে আমরা শুরু করি। আচ্ছা হ্যাঁ, এইবার আমরা একটু দেখি, এটা আমাদের মোটামুটি শেষ। বলো তো এটা কি বুঝছো? এবার আমাকে বলো এটা কি বুঝছো? এখন একটা কমন জিনিস খেয়াল করছো, একটা কমন জিনিস, যেমন খেয়াল করো, এটা হচ্ছে কি তৎসময়, প্লিজ একটু খেয়াল করো। যেমন দেখো সু, দেখো আ, বি, নি আছে না, এই চারটা দেখো, আ সু বি নি, একটু ভালো করে খেয়াল করো, আ সু বি নি, এই চারটা কি তৎসম। এখন মজার ব্যাপার হচ্ছে এই চারটা আবার বাংলাতেও আছে। যেমন দেখো এই যে আ, নি, বি, এরপর কি দেখো সু, কই এই যে সু, দেখছো? তাহলে চারটা উপসর্গ বাংলাতেও আছে, তৎসমতেও আছে। সেগুলো কি খাতায় লিখো তো কমেন্ট সেকশনে। বলো প্লিজ, বলো তো কমেন্টে লিখো। চারটা উপসর্গ, কমন উপসর্গ, যেগুলো বাংলাতেও পাওয়া যায়, যেগুলো সংস্কৃতিতেও পাওয়া যায়। এখন যেটা শিখাবো এটা হচ্ছে ইউনিক, এটা তুমি 7 জনম ঘুরেও তুমি কোথাও পাবা না, এটা তুমি কোথাও ঘুরেও তুমি পাবা না। বলো আ আ আশু বি নি, আশু বি নি, আশু বি নি। এখন প্রশ্ন হলো ভাই আমার পরীক্ষাতে আসছে, সে ধরেন আমার পরীক্ষাতে আসছে নিবারণ, ভাইয়া নিবারণের নি এইটা কোন উপসর্গ আমার পরীক্ষাতে আসছে, ভাই আমি বুঝবো কেমনে? কথা ভালো করে বুঝো ভাইয়া। এই নি তো বাংলাও হইতে পারে ভাইয়া, এই নি তো তৎসমও হইতে পারে ভাইয়া, আমি কেমনে বুঝবো? তাহলে এটার কি সলিউশন আছে না? অবশ্যই আছে, চলো সলিউশন দেখে নেওয়া যাক। তো সলিউশন হচ্ছে এইখানে যেগুলো দেওয়া আছে, আশু বিনি আ, এই চারটা উপসর্গ দিয়ে খাঁটি বাংলা শব্দগুলো এক নজরে একটু দেখে দিই। হ্যাঁ, তবে এই উপসর্গগুলোর বাহিরেও আরো অনেকগুলো আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে এগুলোর বাহিরে কখনোই আসবে না। অর্থাৎ এইখানে যে আশু বি নি দিয়ে যে উপসর্গগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে খাঁটি বাংলা। তো এইগুলোর বাহিরে আমরা যতগুলো পাবো
আমরা ধরে নিব ওইগুলো আমাদের খাঁটি বাংলা নয়, ওগুলো হচ্ছে তৎসম। যেমন খেয়াল করো, সু দিয়ে হতে পারে সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। দেখো, সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ, ফাইন গেল। বিভুই, এর বি দিয়ে হতে পারে বিভুই, বিফল, বিপদ। নি দিয়ে হতে পারে নিখুঁত, নিখুঁজ, নীলাজ, নিবাজ, নিরেট। আ দিয়ে হতে পারে আকারা, আধুয়া, আলুনি, এটা আলুনি হবে, আলুনি। এবার এটার একটা স্ক্রিনশট নাও, কথা ভালো করে বুঝো, না বুঝলে ঝামেলা আছে। না বুঝলে ঝামেলা আছে, অর্থাৎ এইখানে যেগুলো আছে এগুলো তুমি 10 বার তুমি পড়ে নিবা, দেখবে যে এমনি মুখস্থ করা লাগবে না। কথা বুঝছো? এগুলো কি মানে, আবার বুঝাচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে ওই যে আশুবিনী, এইখানে এই আশুবিনী দিয়ে যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের কি, এখানে লেখা আছে উত্তম অর্থ, মানে সুনজর কি উত্তম অর্থ দেয়, সুনজর মানে কি উত্তম নজর। বিভুই, বিফল মানে কি ভিন্নতা, মানে ফলের ভিন্ন যেটা হয় সেটা হচ্ছে বিফল। নিখুঁত মানে কি নেই, মানে নেই খুঁত, এটা নেই অর্থ দিচ্ছে। আকারা মানে কি, মানে কারে নাই যেটা। আধোয়া মানে কি, মানে ধোয়ার অভাব, মানে যেটা তো কম ধুইছে এইটা। তো এটা হচ্ছে অর্থ, এটা আমাদের এখন জানা লাগবে না। এখন আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এইগুলো আছে, এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, মানে আশুবিনী দিয়ে বাংলা উপসর্গ। যেমন সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। এইবার ধরো আমি তোমাকে প্রথমেই একটা প্রশ্ন করলাম, বলো তো নিবারণ। এখন বলো তো এই নিবারণ, এইটা কি, এই নিটা কি বাংলা হবে না তৎসম হবে? এবার তুমি উত্তর করো, বলো। হ্যাঁ, এটা বাংলাবাজ বইতে আছে, বাংলাবাজ বইতে এটা আছে, এগুলো আছে, সব আছে। তাহলে বুঝতেছো, দেখো নি দিয়ে কি আছে, নি দিয়ে আছে নিখুঁত, নিখুঁজ, নীলাজ, নিবাজ, নিরেট। তাহলে নিবারণ তো নাই, তার মানে এই নিটা কি বলতো বাবা? এইবার দেখো তৎসমগুলো একটু দেখাই, দেখো একটাও আগে পড়ো নাই, সবগুলো দেখো আনকমন। দেখো সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, তারপর হচ্ছে কি সুগম, সুসাধ্য, সুলভ, সুচতুর। এরপর দেখো এই যে বিধৃত, বিশুদ্ধ, তারপর হচ্ছে কি বিজ্ঞান, বিশুষ্ক, বিবস্ত্র। এরপর দেখো এই যে নিবৃত্তি, নিবারণ, নির্ণয়, নিদাক, নিদারুণ, নিষ্কুলুষ, নিষ্কাল। এইগুলো হচ্ছে কি তৎসম। কারণ ভাইয়া দেখো ওই যে তুমি আগের গুলো পড়বা, এখানে তো অল্প। এরপর দেখো এখানে দেখো এগুলো কিন্তু ওইগুলোর বাহিরে, তাহলে এগুলো হচ্ছে কি তৎসম। বলো এবার বুঝছো তৎসম। এখন আরেকটা কৌশল দিই, একটা কৌশল দিব, বলো একটা কৌশল দিব, একটা কৌশল দিব বলো তো। যদি বলো তাহলে একটা মাথা নষ্ট একটা টেকনিক দিব তোমাকে, মাথা নষ্ট। আচ্ছা, সেই মাথা নষ্ট টেকনিকটা কি দিব বলো? মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, দেন ভাইয়া দেন। তাহলে 10 টাকা দাও, 20 টাকা পাঠাও। 10 টাকা তো রিচার্জ দেওয়া যায় না, আমার ফোনে তো 20 টাকা পাঠাও, আমার নাম্বারে 20 টাকা পাঠাও। আমার নাম্বারটা লিখে দিই, হ্যাঁ, 01825। এত সোজা নাম্বার পাওয়া। চলো এইবার দেখো, তো ব্যাপারটা হচ্ছে যদি ফলা থাকে অধিকাংশ ক্ষেত্রে, মানে এটা একদম তোমার 90% ক্ষেত্রে এটা কাজ করবে। যদি কোনো আচ্ছা খেয়াল করো, আচ্ছা দেখো খেয়াল করো প্লিজ, তো যেটা বলছিলাম, তো এখন বলছি যদি ফলা থাকে, খেয়াল করো, যদি ফলা থাকে 90% ক্ষেত্রে এটা কাজ করবে। খুব ভালো করে খেয়াল করো প্লিজ। যদি ফলা থাকে, যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন, একটু ভালো করে বুঝো। যদি ফলা থাকে, যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যদি র থাকে, আচ্ছা তাহলে খেয়াল করো, যদি কি থাকে, যদি ফলা থাকে, যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যদি র থাকে, যদি আচ্ছা আচ্ছা খেয়াল করো, এবার আসো, এবার আমরা পার্মানেন্ট সলিউশন করে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করো, যেখানে ছিলাম, যদি ফলা থাকে, এই জায়গাটা খুবই কুফারে ভাই, যদি ফলা থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, রি র রিকার থাকে, এইগুলো থাকলে সেটা হচ্ছে তৎসম উপসর্গ। সেটা কি বলতো? সেটা হচ্ছে তৎসম। এখানে একটু মিস্টেক আছে, এটা খাঁটি বাংলা হবে না, এখানে হবে তৎসম উপসর্গ, একটু টাইপিং মিস্টেক আছে। তো যেটা বলছিলাম, দেখো এই তিনটা জিনিস থাকলে 90% ক্ষেত্রে সেগুলো হচ্ছে তৎসম উপসর্গ। কি বলতো? কমেন্টে লিখো জিনিসগুলো কি, কমেন্টে লিখো, বলো
জিনিসগুলো কি কমেন্টে লিখো। ফলা বলো, ফলা কমেন্টে লিখো। যুক্ত ব্যঞ্জন বলো, কমেন্টে লিখো। ফলা যুক্ত ব্যঞ্জন বলো, বলো ফলা যুক্ত ব্যঞ্জন। র রেফ রি রিকার, এই জিনিসগুলো থাকলে 90% ক্ষেত্রে কি সেটা তৎসম, মানে আশু বি নি এটা দিয়ে সেটা হচ্ছে তৎসম। বুঝছো এবার না বুঝো নাই? ভেরি গুড। আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি এখানে। দেখো তো, দেখো মিল পাচ্ছ, দেখো যুক্ত ব্যঞ্জন আছে না? আছে। দেখো এই যে দেখো রিকার আছে না? এই যে দেখো রি রিকার। এরপর দেখো সুচরিত্র, দেখো র আছে না? আছে, বলো তো আছে না? আছে, তাই না? এরপর দেখো সুফিও, দেখো তো ফলা আছে না? আছে। সুনীল, এটা নাই, সমস্যা নাই। সুগম, সুসাধ্য, দেখো জফলা আছে না? আছে। এরপর খেয়াল করো সুচতুর, দেখো র আছে না? আছে। আচ্ছা এরপর দেখো এই যে এখানে এই যে দেখো যুক্ত ব্যঞ্জন আছে না? আছে। বিজ্ঞান, দেখো যুক্ত ব্যঞ্জন আছে না? বিশুদ্ধ যুক্ত ব্যঞ্জন। বিধৃত রিকার আছে। বিশুষ্ক, বিবস্ত্র, নিরিদ্র জফলা আছে। বিবর্ণ, দেখো রেফ আছে। বিশৃঙ্খলা, এই যে দেখো যুক্ত ব্যঞ্জন আছে। তাহলে এইবার বলো জিনিসটা কি বুঝছো? বলো সহজ না? দেখো অলমোস্ট সবগুলো দেখো এরকম। নিষ্কুলুষ, নিষ্কাল, নিদারুণ, দেখো র আছে। তারপর দেখো নির্ণয়, দেখো রেফ আছে। নিবারণ, দেখো র আছে। নিবৃত্তি, দেখো রিকার আছে। তাহলে কনসেপ্টটা কি বোঝা গেছে? কনসেপ্টটা কি বোঝা গেছে? বলো তো বুঝছো? এইবার বলো বুঝছো কিনা। তাহলে দেখো এই যে কার্যকর টিপস, এইটার দাম কি 20 টাকা তোমাদের কাছে চাইছি, এটা কি 20 টাকার থেকে বেশি না কম? বলো। এই যে টিপসটা যে দিলাম এটা কি 20 টাকার থেকে বেশি না কম? বলো। মানে এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেইগুলো হচ্ছে কি আমাদের তৎসম, সেগুলো কি তৎসম। 90% ক্ষেত্রে এটা কাজ করে। আর বাংলা যেগুলো, ওগুলো তো তুমি পড়ছোই, ওগুলো তো তুমি কি পড়ছোই, ঠিক আছে? আচ্ছা গেল। এখন এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এবার আসো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ 10টা। কি? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। আর আরবি হচ্ছে কয়টা? আরবি হচ্ছে 6টা। আবার আম, খাস, লাগর, সাধারণত এই 4টা হচ্ছে মেইন, বাকি 2টা বাজে খয়ের। আর ইংরেজি 4টা, হাফ, ফুল, সাব, হেড। আর হিন্দি বা উর্দু হচ্ছে একটা, সেটা হচ্ছে হর। এইবার বলো এইটা একটা স্ক্রিনশট নিয়ে লিখো ডান। অর্থাৎ এটা বইতেও দেওয়া আছে, ঠিক আছে? দেখো পোলাপাইন, তোমরা এত ইয়ে হইলে হইব। আমি আরো ভাবতেছি যে তোমরা আমার বিয়েতে আসতে অনেক টাকার তোমরা মালামাল নিয়ে আসবে, কিন্তু দেখি যে হুদেই তোমরা। ঠিক লিখছো? আচ্ছা এইবার আসো তাইলে কর, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এইটাও মনে রাখার একটা টেকনিক আছে যে ফরাসি দেশের বর বলেছে, বলেছে, কি বলেছে? ফি বছর বদ নিমের হ্যাঁ দরকার কমবে না। ফরাসি দেশের বর বলেছে ফি বছর বদ নিমের দরকার কমবে না। এখন দেখো এখানে ব এটা একটা, এরপর দেখো ফি এটা একটা, ঠিক আছে? বদ এটা একটা, নিম এটা একটা, দর একটা, কার একটা, কম একটা, বে একটা, না একটা। দেখো সবগুলো একটু দেখো মিলাই নাও। ফরাসি দেশের বর বলেছে ফি বছর বদ নিমের দরকার কমবে না। তুমি শুধু এটাও মনে রাখতে পারো যে ফি বছর বদ নিমের দরকার কমবে না। তাহলে দেখো ফি বছর, এখানে যে বছরের ব, তাহলে ফি বছর বদ নিমের দরকার কমবে না। এটা বাংলা বইতে দেওয়া আছে। আচ্ছা এইবার বলো বিদেশি উপসর্গগুলো কি ক্লিয়ার? বলো পারবা বিদেশি উপসর্গগুলো? পারবা কিনা ভাইয়া বলো তো, বিদেশি উপসর্গগুলো কি পারবা? এটা কি 100 পারবা? এইগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে কি আসে? প্রশ্ন আসে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া বলো তো? তোমরা কি ক্লিয়ার? কথা কি বুঝা গেছে নাকি বুঝো নাই? বলো কথা কি বুঝা গেছে নাকি বুঝো নাই? বুঝলে বলো ডান, তাহলে একটু সামনে আগাই, সামনে কথাবার্তা বলি যদি বুঝো। বুঝছো? ভেরি গুড। তাহলে মোটামুটি ভাবে সামনে আগাইতে পারি। এইবার আসো সামনে একটু দেখি। এখন একটা শব্দ দিবে, ধরো সে। তোমার পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, আচ্ছা ব্যাকরণ শব্দ উপসর্গ কয়টা?
তুমি কইবে আল্লাহ ব্যাকরণ শব্দ উপসর্গ কয়টা, এটা তো আমি পারি না। দেখি উত্তর করো তো, পারো কিনা, কয়জন পারো? বিদেশি উপসর্গের টেকনিকটা যদি বাংলা ভাষা বইতে না থাকে তাহলে লিখে নাও। ফরাসি দেশের বর বলেছে ফি বছর বদ নিমের, এটা লিখো, ফি বছর বদ নিমের দরকার কমবে না, দরকার কমবে না। বাংলা ভাষা বইতে অত নাও থাকতে পারে। এত টেকনিক আমার মাথার ভিতরে কিরবির করে যে আমি আসলে বইতে দিতে গেলে দেখা যায় সব টেকনিকে চলে আসবে। এই জন্য বেসিক জিনিসগুলো আলোচনা করছি, যথাসম্ভব যেখানে খুব দরকার ওখানে দিছি। আচ্ছা ঠিক আছে, বুঝছো ভাইয়া? এখন বলো ব্যাকরণ শব্দ কয়টা? এই যে দেখো, মানে এই ভংচং চুদুর বুদুর মার্কা এই উত্তর করলে কি হবে 3, 4, 5, 10, মানে যার যেটা পারতেছে এটাই উত্তর করতেছে না। টেকনিক আছে, কৌশল আছে। কৌশলটা কি চলো একটু দেখি। তো এগুলো আবার বাংলা ভাষা বইতে দেওয়া আছে। সো খেয়াল করো, প্রথমত হচ্ছে যদি দেখো যে জ বা জফলা থাকে, মানে জ বা জফলা থাকলে সেখানে তুমি রস্বীকার আনবা। সেখানে কি আনবা? রস্বীকার আনবা। এইবার খেয়াল করে দেখো, এই যে দেখো ব্যাকরণ শব্দটা, এটাকে একটু আছে না, তাহলে জফলা থাকলে বি। খেয়াল করো, এই যে জফলা জায়গায় রস্বীকার, মানে টেকনিক কি, জফলা জায়গায় রস্বীকার। তাহলে এই যে দেখো দেখো তো, এই যে এখানে একটা আকার আছে না আর মূল শব্দ যেটা সেটা হচ্ছে করণ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এই যে দেখো বি যোগ তাহলে উপসর্গ কয়টা? উপসর্গ 2টা। এবার এইটা বের করো তো, অত্যাচার। তাহলে দেখো তো জফলা আছে না, তাহলে জফলা যদি আনি, জফলা জায়গায় যদি রস্বীকার আনি তাহলে হবে অতি। এরপর দেখো এখানে এই যে আরেকটা আকার আছে, তাহলে অতি যোগ দেখছো? তাহলে এইখানে কি বলতো? অতি যোগ ওকে ফাইন। তাহলে এইখানে উপসর্গ কয়টা? 2টা। এবার দেখো অত্যাবশ্যক, সেম সিস্টেম। তাহলে এইখানে খেয়াল করে দেখো, অতি যোগ, এরপর দেখো এই যে এখানে একটা আকার আছে, তাহলে যোগ তাহলে অতি যোগ এটাও সেম, এখানেও 2টা। বাকিগুলো তোমরা একটু নিজেরা ট্রাই করো তো, দেখো পারো কিনা, বলো। চুদুর ভুদুর কি? এটা হচ্ছে আমরা যখন ক্লাস পড়তাম, মানে আমি যখন 9, 10 যখন পড়তাম, তখন আমাদের একজন ছিল, একজন স্যার ছিল, তো উনি এটা বলতো চুদুর বুদুর। এটার মানে কি আমি নিজেও জানি না, আমিও পোলাবাইন্ডে বলি, আমার গুরুর থেকে আমি শিখছি, আমিও বলি, কিন্তু এটার মানে কি আসলে আমি নিজেই জানি না। হবে মানে ভংচং টাইপের আর কি, বুঝছো? ভংচং বুঝো না, এটা আর কি। আচ্ছা এইবার আসো, হ্যাঁ এইবার দেখো বিন্যস্ত, একটু ট্রাই করে দেখো তো, দেখো। তাহলে দেখো বি একটা, বি এটা একটা। এরপর দেখো যেহেতু জফলা আছে, তাহলে জফলা জায়গায় একটা রস্বীকার আনবা, তাহলে বি যোগ নি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো প্রতি উপকার, তাহলে প্রতি যোগ, এই যে দেখো প্রতি, জফলা জায়গায় রস্বীকার আনো, তাহলে কি হবে? প্রতি যোগ দেখো, এই যে দেখো একটা রস্যকার আছে না, তাহলে এই রস্যকারটা, আর এই যে দেখো এখানে উপ, এইটা একটা শেষ। তাহলে প্রত্যয় উপকার এখানে কয়টা? 2টা। আবার বাংলা ভাষা বই দেখে দেখে উত্তর করিস না, ফুটবলের মতো লাথি মেরে ক্লাসতে দিলে বাইর করে দেব, বুঝে বুঝে উত্তর কর। ওই বইতে কিন্তু এগুলো কিন্তু হুবহু দেওয়া আছে, এই পোলাবাইন বই দেখে দেখে উত্তর, বুঝে উত্তর কর, মানে এখানে ভুল করলে সমস্যা নাই। তাহলে বলো তো এটা কি বুঝছো? বলো তো এটা কি বুঝছো? আচ্ছা এইবার তোমরা জাস্ট এইটা উত্তর করো, আমি তোমাদের কাছে এইটা একটু জানতে চাচ্ছি। অপব্যবহার, এটা বলো তো, অপব্যবহার। তাহলে খেয়াল করো, দেখো, তাহলে দেখো তো এখানে এরপর দেখো এই যে দেখো জফল আছে, তাহলে যোগ বি, যোগ বি। ঠিক আছে, এইবার দেখো সম বি বেহার, এইটা একটু ট্রাই করো তো, দেখো এটা পারো কিনা। এইটাই লাস্ট, বলো এইটাই লাস্ট। নেট তো ঠিক আছে, আবার বলতেছি, অর্থাৎ যেই শব্দে জফলা আছে, জফলা জায়গায় একটা রস্যিকার দিবা, তাহলে তোমার উপসর্গ বের হয়ে যাবে। আবার বলতেছি, খেয়াল করো, জফলা জায়গায় একটা রস্যিকার দিবা, উপসর্গ বের হয়ে যাবে। ঠিক আছে, এখন এইখানে খেয়াল করে দেখো, এইটা এখানে একটু ঝামেলা আছে। এখানে দেখো সম, এটা একটা উপসর্গ, একটু বুঝো, যারা একদমই বুঝো নাই তারা এখান থেকে আবার বুঝো, তাহলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা একটু শব্দটা এখানে একটু লিখি, সম বি, তাই না? সম বি বেহার, তারপর কি ব্যবহার, এটা শব্দটা সম বি ব্যবহার। তাহলে দেখো তো এখানে সম, এটা একটা উপসর্গ, সম, তাই না? এরপর দেখো এই যে জফলা পাইলে, এই যে জফলা পাইলে একটা রস্যিকার, খেয়াল করো টেকনিকটা কি, বা জফলা পাইলে রস্যিকার। তাহলে এইখানে দেখো একটা রস্যিকার আনলে হয় বি, বি কিন্তু একটা উপসর্গ, কথা বুঝছো? বি কিন্তু কি একটা উপসর্গ। এখন দেখো তো এইখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এইখানে দেখো
দুইটা উপসর্গ সম বি, দুইটা উপসর্গের মাঝে একটা শব্দাংশ আছে, সেই শব্দাংশটা কি ভি। মনে রাখবা এরকম যদি কোনো শব্দাংশ পাও তাহলে দেখবা ওই শব্দাংশের সাথে একটা স্বরেও বসাই দিলে সেটা একটা উপসর্গ হয়ে যায়। দেখো তো এখানে ও ভি, এটা একটা উপসর্গ, সহজ না? দেখো তো ও ভি, এটা একটা উপসর্গ, উপসর্গ পেয়ে গেলা, শেষ। আবার বলতেছি প্লিজ, আই রিপিট ইট, খেয়াল করো। শব্দটা হচ্ছে সম বি বেহার। এখন দেখো সম এটা একটা উপসর্গ আমরা জানি। এইখানে দেখো এই যে জফলা আছে, জফলা জায়গায় রসিকারা নেই, তাহলে যোগ বি, এইটা একটা। আর এই যে দেখো দুইটা, এই যে সম আর বি, দুইটা উপসর্গের মাঝে একটা শব্দাংশ আছে, সেটা কি? সেটা হচ্ছে ভি। এখন দেখো এই ভি এর সাথে যদি একটা স্বরেও যুক্ত করে দাও তাহলে এটা অটোমেটিক একটা উপসর্গ হয়ে গেছে অভি। এইবার বলো তো কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই জিনিসটা বোঝার জন্যই তোমাকে এইটা আনছি, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসছি। তবে মনে রাখবা অনেক সময় এই সম বি বেহারের মধ্যে যদি একটা আকার দিয়ে দেয় তখন কিন্তু উপসর্গ একটা বেড়ে যাবে। এখানে যেহেতু আকার দেওয়া নাই সুতরাং এখানে তিনটা উপসর্গ হবে, সেখানে কি হবে? তিনটা উপসর্গ হবে, বুঝছো? খেয়াল করো, দেখো আবার বুঝাচ্ছি। ব্যাকরণ এই শব্দটার দিকে খেয়াল করো। দেখো জফলা থাকলে জফলা জায়গায় একটা রসিকার, তাহলে দেখো এই যে জফলা যদি থাকে তাহলে জফলা জায়গায় একটা রসিকার আনলে হবে কি? বি। দেখো বয়ের সাথে জফলা, তার মানে একটা রসিকার বি। যোগ, এরপর দেখো এই যে এখানে একটা আকার আছে, তাহলে এই যে দেখো আরেকটা আ, তাহলে এখানে উপসর্গ হচ্ছে দুইটা। অত্যাচারে দেখো এই যে জফলা জায়গায় যদি একটা রসিকার আনি তাহলে অতি, দেখো এখানে একটা উপসর্গ পেয়ে গেলাম। এরপর দেখো এই যে এখানে একটা সরেয়া আছে, তাহলে আ আর একটা উপসর্গ, তাহলে এখানে টোটাল দুইটা উপসর্গ। কনসেপ্টটাকে বুঝতে পারছো? বুঝছো এবার? ঠিক আছে, বুঝছো? বুঝছো সোনামন্দিরা? বুঝছো? কথা বলো, বুঝছো কিনা? আচ্ছা গেল। এইবার আসো, এইটা খেয়াল করো। 2 নম্বর টেকনিকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ থাকলে। নাসিক্য বর্ণ কি ওটা তো জানো, আমরা ধ্বনিতত্ত্বের ক্লাসে পড়ে আসছি। তো নাসিক্য বর্ণ সাধারণত এখানে এইগুলো দেওয়া আছে। আর কিন্তু এই নাসিক্য বর্ণগুলো যদি থাকে উ, ই, মূর্ধন্য ন, দন্ত ন, হ্যাঁ, অনুসার ম, তো এই নাসিক্য বর্ণগুলো থাকলে তার পরিবর্তে হবে ম। এগুলো কিন্তু সন্ধিতে গেলেও এই নিয়মগুলো পাবা। এই জন্য এখন যদি ভালো করে যদি বুঝো তাহলে দেখবা ইজিলি বুঝতে পারতেছো। এবার দেখো অসংযত, তাহলে দেখো তো এই যে দেখো অ, এটা একটা উপসর্গ, তাহলে এখানে লিখলাম অ, ঠিক আছে। এরপর দেখো এই যে ওইখানে অনুস্বার আছে, তাহলে অনুস্বারের জায়গায়, অনুস্বার তো কি নাসিক্য, তাহলে এটার জায়গায় একটা ম হবে, তাহলে দেখো ম হইলে একটা উপসর্গ হয়ে যায়, অযোগ সম। এরপর দেখো সংবিধান, তাহলে দেখো তো এখানে এই যে অনুস্বারের জায়গায় যদি একটা ম আনো তাহলে কি হয়ে যাবে? সম, ঠিক আছে। যোগ দেখো এই যে বি, বি একটা উপসর্গ, যোগ বি, দেখছো হয়ে গেল উপসর্গ। উপসংহার দেখো তো এই যে দেখো উপ, এটা একটা উপসর্গ, তাই না? উপ, ঠিক আছে। এরপর দেখো এই যে অনুস্বারের জায়গায় যদি ম আনো তাহলে হয়ে যাবে কি? সম, তাহলে দেখো আরেকটা উপসর্গ। তাহলে দেখো সুসংহত কি হবে? সু, এটা অলরেডি একটা উপসর্গ, যোগ। এরপর দেখো এই যে অনুস্বারের জায়গায় যদি ম আনো তাহলে হবে কি? সম, তাহলে সুযোগ সম। এবার বাকিগুলো তোমরা করো তো, দেখো পারো কিনা। তাহলে দেখো অনুসন্ধান কি হবে? দেখো অনুসন্ধান একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, প্লিজ একটু ভালো করে খেয়াল করো। দেখো অনু, এটা অলরেডি একটা উপসর্গ, অনু, তাই না? অনু, ঠিক আছে, অনু, ফাইন গেল। এরপর দেখো এই যে এখানে দন্তন আছে না, বলো তো দন্তন কি নাসিক্য না? তাহলে যোগ সম, ঠিক আছে, দুইটা উপসর্গ পাইলাম। এখন এইখানে খেয়াল করে দেখো, একটু ভালো করে বুঝো। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করে দেখো, দেখো এখানে দেখো প্রথম নয়ের জায়গায়, প্রথম ন কিন্তু নাসিক্য, তাহলে দেখো তো এই নয়ের জায়গায় যদি ম আনি তাহলে হবে কি? সম, ঠিক আছে। তাহলে দেখো তো বাকি কি থাকে? বাকি কি থাকে? নি থাকে। একটু তোমাদেরকে আবার বুঝাই। ধরো শব্দটা হচ্ছে সন্নিপাত, সে শব্দটা কি? সন্নিপাত, আমি বললাম যে সন্নিপাত। এখন দেখো তো প্রথম নয়ের জায়গায় স বসাই দিলাম, তাহলে এখান থেকে স বাদ, তাহলে বাকি কি থাকে? নিপাত, এটা থাকে না, সটা উঠাই দিলাম। তাহলে প্রথম যেই ন, এই নয়ের জায়গায় যদি ম আনি তাহলে হবে কি? সম, তাহলে বাকি এখানে কি থাকে? নিপাত, তাই না? এইবার খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে যদি নি আনো তাহলে সম যোগ নেই, শেষ। তাহলে সন্নিপাতে কি? প্রথম শয়ের জায়গায় ম, সম, যোগ, এরপর নি যেটা আছে এইটা, ঠিক আছে, শেষ। বলতো এটা কি বুঝছো ভাইয়া? বলতো এটা কি বুঝছো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি সোনামণিরা? বুঝছো? কথা কি ক্লিয়ার না বুঝো নাই? বুঝছো? ভেরি গুড, তাহলে আমরা এটা বুঝছি, সমযোগ নেই, ঠিক আছে। এইবার আসো 3 নাম্বার আমরা যে কৌশলটা দেখবো সেটা হচ্ছে বফলা
থাকলে তার পরিবর্তে রসুকার বসে, বফলা থাকলে তার পরিবর্তে রসুকার বসে, এটা আমরা জানি। একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে স্বাগত, স্বাগত। এবার এইটা তোমরা বিচ্ছেদ করো তো, দেখো এটা এটা তোমরা দেখো তোমরা পারবা কিনা বলো। তাহলে দেখো এই যে বফলার জায়গায় যদি রসুকার আসে তাহলে সু এটা একটা উপসর্গ যোগ, এই যে দেখো এখানে একটা আ আছে তাহলে আ এটা আরেকটা উপসর্গ, তাহলে সু যোগ আ দুইটা উপসর্গ, দুইটা উপসর্গ শেষ। এখন এইটাতে গেলে তোমার শব্দ দিবে, শব্দ দিয়ে বলো যে মামুনি তুমি উপসর্গ নির্ণয় করো, তুমি সোনামণি তুমি উপসর্গ নির্ণয় করো। এইটা না দিয়ে খেলা কিন্তু অন্যভাবে ঘুরাই দিতে পারে, খেলা এরকমও খেলতে পারে, একটা বাক্য দিবে, বাক্য দিয়ে বলবে যে এই বাক্যে কয়টা উপসর্গ, তুমি তো দেখাই ঠ। তোমার সিসি কোচিং এর বিসি ভাইয়া তোমার এত গভীরে নেয় নাই, ভাইয়ের তো গভীরতা কম, এই জন্য ভাইয়া তো তোমাকে এত গভীরে নিবে না। তুমি তো পরীক্ষার হলে দেখে তুমি বুঝতে পারবে না যে এই প্রশ্ন কই থেকে আইলো, এটা কি, এটা খায় না পরে না এটা গলায় দেয়, তুমি তো পারবা না। তোমাকে পারতে হলে কি করতে হবে, তোমাকে অনেক গভীরে গিয়ে গিয়ে জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? এই জন্য আসতে হবে, ঠিক আছে, যার গভীরতা আছে তার কাছে। আচ্ছা বুঝছো, এইবার আসো। হ্যাঁ, এখন চলো আমরা এবার একটু শুরু করি। এখন দেখো আমরা এইটা থেকে প্রথমত এখানে উত্তরটা লেখা আছে, বাট উত্তরটা মেইন বিষয় না, বিষয়টা হচ্ছে তোমাকে বের করতে হবে। তো চলো আমরা এইটা একটু দেখি। হ্যাঁ, তো এখন এখানে দেখো প্রথম শব্দটা আমরা একটু অ্যানালাইসিস করি, অনতি বিলম্বে, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো এখানে দেখো অন, দেখো একটা উপসর্গ, ফাইন, ঠিক আছে। এরপর দেখো এই যে বি, অন এটা একটা উপসর্গ, এরপর দেখো বি এটা একটা উপসর্গ, তাহলে দেখো বি এটা আরেকটা উপসর্গ। এখন দেখো তো ওই যে দুইটা শব্দের মাঝখানে একটা শব্দাংশ আছে না, সেটা কি বলতো, তি, তাই না? এখন ভাইয়া খেয়াল করে দেখো ওই যে একটা স্বরেও লাগাই দাও, তাহলে দেখো আরেকটা উপসর্গ হয়ে গেছে, অতি, ঠিক আছে। অন অতি, এই গেল। আমরা এই শব্দটাকে আমরা এই শব্দ পাইলাম কয়টা উপসর্গ, তিনটা। একটা একটা করে ট্রাই করে দেখো। অভিযান এখানে একটা উপসর্গ, অভি এইটা একটা উপসর্গ। দুর্গম এখানে একটা উপসর্গ, সেটা কি, দূর, তাহলে এইখানে আরেকটা। ওকে, আচ্ছা এইবার আসো সমবি বেহারে, এইখানে একটু খেয়াল করে দেখো, দেখো এখানে কিন্তু আকার লাগাই দিছে, একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা আকার আছে। তাহলে দেখো আমরা যদি এটা, আমরা তো আগেও এটা শিখছি, সম যোগ অভি, তাই না? সম যোগ অভি, ঠিক আছে। এরপর কি বি, ওকে ফাইন। তাহলে গেল কয়টা, গেল তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন এখানে যদি আ দেওয়া থাকে তাহলে আটাকে ধরবা, যোগ আ, যোগ কি আ, বুঝছো? তো এইটা হচ্ছে বিষয়। এখন এখানে যদি আটাকে যদি দেওয়া না থাকে, সচরাচর এখানে হচ্ছে তোমার মানে অনেক সময় ব্যবহার বানানটাতে আকার দেওয়া থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে উত্তরটা চেঞ্জ করতে হবে। এবার বলো তো ভাই এটা কি বুঝছো, বলো এবার কি বুঝছো, আমি কি বুঝাইতে পারছি, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি, বলো। যদি বুঝো তাহলে এইটা এখানে পাঁচটা বের করো তো। দুর্নীতির কারণে অনুসন্ধান অত্যাবশ্যক, দুর্নীতির কারণে অনুসন্ধান অত্যাবশ্যক, এটা একটু সলভ করো তো। দুর্নীতির কারণে অনুসন্ধান অত্যাবশ্যক, হ্যাঁ, যেগুলো দেখবা যে একটা শব্দাংশ আছে বাট স্বরেও, কেবল স্বরেও লাগাই দিলে দেখবা যে একটা উপসর্গ হয়ে যাচ্ছে, সেগুলোতে উপসর্গতে কনভার্ট করবা, সেগুলো কি করবা, উপসর্গ কনভার্ট করবা। এইবার এইটা একটু খেয়াল করো, বিদেশি উপসর্গ থাকতে পারো, হোয়াট এভার, কিচ্ছু সেটা কোনো বিষয় না। এবার এটা একটু খেয়াল করো, এবার এটা একটু খেয়াল করো, দেখো দুর্নীতি, এটা একটু বুঝো তো। তাহলে এখানে বুঝতে পারতেছ এই যে রেপ মানে কি, র, দূর যোগ নীতি, তাহলে দূর এটা একটা যোগ। এরপর দেখো অনু, দেখো অনু একটা, এরপর দেখো এই যে এখানে একটা নাসিক্য বর্ণ আছে, তাহলে কি সম হবে, ছয় সাথে একটা ম হবে। এরপর দেখো এই যে জফলা আছে, তাহলে জফলার সাথে যদি রসিকার আনি অতি। এরপর দেখো তো এখানে একটা আকার আছে না, তাহলে আকারটা চলে আসবে। তাহলে এইবার দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, খেলা শেষ, মিলা গেছে রে, বুঝছো? বুঝছো কিনা বলো, এই দুটা বুঝছো? এই দুটো কি বুঝতে পেরেছো, বলো বুঝছো?
সহজ টেকনিক্যাল জিনিস, এগুলো মুখস্থ করার জিনিস না, সারা জীবন মুখস্থ করে এটি মুখস্থ করতে পারবা না। এবার আমরা পরেরটা দেখি। এই বাক্যে আছে 6টা। অনতিবিহৎ নিরপরাধ হরিণ সংহারে রাজা নিবৃত্ত হইলেন, এই বাক্যে কয়টি উপসর্গ আছে? এরপরের বাক্য বলছে সমাগত সুধীজনকে সদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো, এই বাক্যে কয়টি উপসর্গ আছে? এইবার খেলা জমবে। এগুলো যদি পারো তাইলে মোটামুটি জোস, বুঝছো? এবার চলো আমরা একটু দেখি। তো খেয়াল করো, এখানে আছে কয়টা? 6টা। তাহলে অনতিবিহৎ এটা তো আমরা জানি, অন, ঠিক আছে, যোগ অতি, ওকে, অন যোগ অতি, আর বৃহৎটা হচ্ছে এখানে মূল শব্দ, অন যোগ অতি। দেখো এখানে তি আছে, তাহলে তি এর সাথে একটা স্বরীয় লাগাই দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করো, এইবার দেখো, এখন এখানে খেয়াল করে দেখো, এখানে দেখো নি একটা যোগ অপ একটা, এই যে এখানে প আছে, তাহলে প এর সাথে এটা একটা লাগাই দাও, অপ, তাহলে নির একটা আর হচ্ছে কি অপ একটা, ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে নীর একটা, তারপর হচ্ছে কি অপ একটা। আচ্ছা, এরপর দেখো তো এখানে এই যে দেখো সংহারে, তাহলে দেখো এখানে সম একটা, আর নিবৃত্তের দেখো এখানে নি একটা, তাহলে হয়ে গেল 3 3 6, মিলছে? বুঝছো কিনা? মানে অ কখন দিতে হবে? দেখো এখানে যখন তুমি দেখছো অনতি, তাহলে অন পাইছো। এখন দেখো বৃহৎ, এটা তো মূল শব্দ, তাহলে একটা শব্দাংশ থাকে তি। এখন তি এর সাথে দেখো তো একটা স্বরীয় লাগালে উপসর্গ হয় কিনা? হ্যাঁ, হয়ে যায়, অতি। তাহলে এইবার এটাকে উপসর্গ ধরে নিবা, বুঝছো? আচ্ছা, গেল। এবার এইটা দেখো, এইটা দেখো, দেখো সমাগত, তাহলে সম যোগ আ, আর গতটা হচ্ছে কি মূল শব্দ। তারপর দেখো সুদি, এই যে এখানে দেখো সু, ঠিক আছে? আচ্ছা, এখন একটু যদি করো তাহলে দেখো এখানে, এরপর দেখো এই যে অভিনন্দনের দেখো অভি, এটা একটা, এই যে সম্ভাষণের দেখো সম, এটা একটা, ঠিক আছে? সম একটা, তাহলে কয়টা হইলো? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা 4টা 5টা। এবার আসো, এখন বলো তো বাকি একটা কোনটা হবে? বলো, বাকি একটা কোনটা হবে? বলো, এই অংশটার ভিতর থেকে একটা নির্ণয় করতে হবে। বলো তো বাকি একটা কোনটা হবে? বাকি একটা কোনটা হবে আমি সেটা জানতে চাচ্ছি। আমি কিন্তু পুরোটাই সলভ করে দিলাম, বাট তোমরা এবার দেখো। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকেই বলতেছে ভাইয়া দর, আচ্ছা বলো তো দর কি হবে? হ্যাঁ, দর উপসর্গ, কিন্তু দর তো শেষে আছে, উপসর্গ কি শেষে বসে? এই কমন সেন্সটা তো খাটাইতে হবে। উপসর্গ কি শেষে আছে? বলো, উপসর্গ কি শেষে বসে? তার মানে তো দর হবে না। উপসর্গ তো শেষে মাঝে থেকে হবে না। এখন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো এখানে জন, এটা হচ্ছে মূল শব্দ, এরপর দেখো ধি আছে না, তাহলে দেখো তো এই ধি এর সাথে একটা স্বরীয় যদি যুক্ত করো তাহলে হয়ে যাবে কি অধি। তাহলে এই অধি যেটা, এটা একটা উপসর্গ। কথা কি বুঝছো? অধি যেটা, এটা একটা উপসর্গ। ওই যে বলছি না সুচরিত্রের অধিকারী, অতি দূরে আমেরিকা প্রবাসী, পড়ছি না ওই যে সুচরিত্র অধিকারী, এই যে অধিকারীর অধি, তাহলে এই যে এই ধি এর সাথে মনে রাখবো উপসর্গ কখনোই শেষে বসে না। যেমন দেখো এখানে সু, এটা বসছে, এরপরে যেটা এটা উপসর্গ হইতে পারে অধি, এটা একটা উপসর্গ, এরপর যোগ জন, সুদি জন, সুযোগ অধি যোগ জন, সুদি জন। এইবার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এইবার আসলে আমরা একটু শব্দ সলভ করি, কিছু প্রশ্ন সলভ করি। এটা আসছে দেখো 2023-24 সেশনে, বলছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? এখন দেখো এখানে গড়মিলের গড়টা হচ্ছে উপসর্গ, অজানার অটা হচ্ছে উপসর্গ,
এরপর দেখো বেমালুমের বেটা হচ্ছে উপসর্গ, আভাসের ধরো আটা উপসর্গ। তাহলে এইবার বলো তো এখানে কোনটা হবে? শুধু স কি উপসর্গ? বলো স সা এগুলো কোথাও পাইছো? সু উপসর্গ, সু উপসর্গ। ওকে, সো ব্যাপারটা বুঝতে হবে না, এগুলো লিখিত থাকবে না, এগুলো হচ্ছে তোমাকে একটা বাক্য দিবে, বাক্য দিয়ে বলবে যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে, সো তুমি উপসর্গ কয়টা ওটা বের করে তোমাকে এটা লিখতে হবে। তাহলে এইটার উত্তর কি হবে বলো তো? এইটার উত্তর হচ্ছে খ। এখন এইখানে এইটার উত্তর কেউ কি করবা? হ্যাঁ, এটার উত্তর করবা না। দেখো আমরা জানি বাংলা উপসর্গ যেগুলো ছিল সেখানে অটা কিন্তু ছিল রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন আভাস, দেখো অকে যদি বাদ দাও, অ উপসর্গ যোগ জানা, দেখো তো এই জানা এটার একটা অর্থ আছে না? দেখো তুমি খেয়াল করে দেখো, গরমিল, মিলের একটা অর্থ আছে। বেমালুম, দেখো মালুমের একটা অর্থ আছে। মানুষ বলে না যে এমন ভাবে গেছে আমি মালুমই পাই নাই, মানে টেরই পাই নাই। এখন আভাস যদি আটা উঠাই দেয় তাহলে যোগ ভাস, এই ভাসের কোনো মিনিং আছে বলো তো? এই ভাস মানে কি তুই ভেসে থাক, এখন আভাসের সাথে কি ভেসে থাকার কোনো সম্পর্ক আছে? নাই। এই জন্য ডি নাম্বারটা আমাদের হবে না। অর্থাৎ ডি নাম্বারটা শব্দটাই হচ্ছে আভাস, এখানে আটা উপসর্গ না। মনে রাখবা উপসর্গ সাধারণত একটা শব্দাংশের আগে বসে। ভেরি গুড, গেল। এইবার আসো আমরা এরপরের প্রশ্ন, নিম উপসর্গ। এটা আসছে 23-24 সেশনে। এবার বলো নিম উপসর্গ এটা সাধারণত কেমন অর্থ প্রকাশ করে? এটা সাধারণত অর্ধেক অর্থ প্রকাশ করে। মানুষ বলে না নিমরাজি, ঠিক আছে, মানে অর্ধেক অর্থ প্রকাশ করে। এটা আমি একটু পরে আনতেছি যে কোনটা কোন উপসর্গ প্রকাশ করে, একটু পরে তোমাদেরকে সেটা বুঝাচ্ছি, আগে এটা বুঝো। নিচের কোন শব্দটি উপসর্গ যোগ গঠিত? পঙ্কজ, দরদালান, তারপর কি বিলাসিতা, এরপর কি দানব। একদম ইজি প্রশ্ন, 23-24 সেশনে ঢাবির ক ইউনিটে আসছে, বিজ্ঞানে আসছে। এই প্রশ্নটা সলভ করো তো। এটা একদম ইজি প্রশ্ন, এটা আশা করি তোমাদের সবার পারা উচিত। তো এইটা একটু সলভ করো। ভেরি গুড, খেয়াল করো এইটার উত্তর হচ্ছে কি দরদালান। এবার খেয়াল করো পঙ্কজ, এখানে কোনো উপসর্গ দেখতে পাচ্ছ? না, নাই। আচ্ছা বিলাসিতা, বি একটা উপসর্গ। এখন তুমি যদি বি কে বাদ দাও তাহলে কি থাকে? লাসিতা। এখন হোয়াট ইজ লাসিতা? লাসিতা কি জানি? আমরা জানি না। দানব, এখন দা যোগ হচ্ছে না, তার মানে রাইট অ্যান্সার দর। ফি বছর, হ্যাঁ ওই যে আমরা পড়ছি না দরকার, দরকার ফার্সি উপসর্গ। আচ্ছা এইবার একটা আইকিউ কোশ্চেন করি। এই কোশ্চেনটা হচ্ছে ধরো দরকার এই শব্দ কয়টা উপসর্গ? বল এই শব্দে কয়টা উপসর্গ? এই শব্দে কয়টা উপসর্গ? দেখছো লাসিতা বলে কিছু নাই, ললিতা হইতে পারে, বান্ধবী ললিতা, কিন্তু লাসিতা বলে আসলে কোনো শব্দ নাই। এখন বলো এই দরকার শব্দ কয়টা উপসর্গ? এখন খুব ভালো করে খেয়াল করো, ধরো এই প্রশ্নটাই তোমার পরীক্ষাতে আসলো, দরকার শব্দ কয়টা উপসর্গ? কি করবা তুমি বাবা বলো তো? তুমি সুন্দর করে উত্তর করবা দুইটা। না রে দুইটা না, ব্যাপারটা হচ্ছে দেখো দর এটা আলাদা একটা উপসর্গ, ফাইন ঠিক আছে, কার এটা আলাদা একটা উপসর্গ, এটাতে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু কথা হচ্ছে যখন বলবে দরকার শব্দ কয়টা উপসর্গ, তখন মনে রাখতে হবে উপসর্গ কিন্তু সব সময় স্বাধীন শব্দের আগে বসে। তুমি যদি দরকে উপসর্গ ধরো তাহলে কারকে উপসর্গ ধরো, তাহলে এই শব্দে কি স্বাধীন শব্দ আছে? নাই। এই জন্য যদি বলো দরকার শব্দ উপসর্গ কয়টা, উত্তর হচ্ছে একটা। কারটা হচ্ছে শব্দ আর দরটা হচ্ছে উপসর্গ। দরটা কি? দরটা হচ্ছে উপসর্গ। তাহলে বুঝতে পারছো দর আর কার আলাদাভাবে দুইটা উপসর্গ, কিন্তু দরকার শব্দে কারটাকে মূল শব্দ ধরতে হবে, কারণ মূল শব্দ না থাকলে কখনোই সে বসে না। ভেরি গুড, তাহলে উত্তর হচ্ছে একটা। থ্যাংক ইউ সো মাচ। এবার 22-23 সেশনে ঢাবি কয়েকটা প্রশ্ন আসে, নিচের কোনটি উপসর্গযোগ্য গঠিত শব্দ? তো এখানে বলছে দিকভ্রান্ত, এখানে বলছে একাদশ, এখানে বলছে শয়ন, এখানে বলছে নিমগ্ন। এটাও খুব ইজি প্রশ্ন, হোপফুলি তোমরা পারবা। তাহলে বলো তো এটা কি হবে? তাহলে এটা তো পারবা। এটা কি বলো? নিমগ্ন, নি একটা উপসর্গ, এটা ইজি প্রশ্ন ছিল। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? ঢাবি সি ইউনিট 22-23 সেশন। তাহলে এটা হচ্ছে উপসর্গ। কোন শব্দটিতে উপসর্গযোগ গঠিত হয়নি? এখন বলছে উপসর্গযোগ গঠিত হয় নাই, তাহলে বলতো এখানে উপসর্গযোগ গঠিত হয় না এমন শব্দ কোনটা?
মানে কোন শব্দটা উপসর্গ যোগে গঠিত হয়নি, উত্তর কি করবা? কোন শব্দটা উপসর্গ যোগে গঠিত হয়নি? তাহলে এটা হচ্ছে কি উত্তরে। এখন খেয়াল করো, এটা একটু দেখাই। এখানে দেখো নি, এটা একটা উপসর্গ। এই যে দেখো উন্মনা, তাহলে এখানে উন এটা একটা উপসর্গ, আমরা পড়ছি না, উন এটা একটা উপসর্গ। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাই নাসিক্য বর্ণ থাকলে তো ম দিতে হবে, তাহলে এখন এটা তো উপসর্গ হতে পারে না, এই জন্য এখানে উনটাই হচ্ছে উপসর্গ। ঠিক আছে, এরপর কি অভি, এটা একটা উপসর্গ, এইখানে আসলে কোনো উপসর্গ নাই, উত্তরে। আচ্ছা, এইবার দেখো নিচের কোন শব্দটি প্র উপসর্গ আধিক্য অর্থ প্রকাশ করে। এইবার চলো, এইবার যেটা বুঝাবো সেটা হচ্ছে একটা উপসর্গ দিয়ে বলবে এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে, এই টাইপের কিছু প্রশ্ন আসবে। তো এখন এই জিনিসটা একটু ভালো করে বুঝো। ধরো আমি বললাম যে দা, এইটা দা মানে তো বুঝো যেটা দিয়ে কাটে, দা। এরপর আমি বললাম যে না ঠিক আছে, এবার আমি বললাম রামদা। এবার প্রশ্ন হলো আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে রামদা শব্দের রামটা কোন উপসর্গ, মানে রামদা শব্দের রামটা কোন অর্থ প্রকাশ করতেছে? এইবার বলো, এটা কি ক্ষুদ্র অর্থ প্রকাশ করে, এটা কি বৃহৎ অর্থ প্রকাশ করে, এটা কি নিন্দিত অর্থ প্রকাশ করে, বলো তো? এটা কি বোকা অর্থ প্রকাশ করে, কোন অর্থ প্রকাশ করে বলো তো? পারবা কিনা একটু বুঝো, বুঝো। তাহলে রামদা এটা কিন্তু বড় উপসর্গ প্রকাশ করে, মানে বড় বড় অর্থ প্রকাশ করে। দেখো দা একটু, তোমরা যদি ধরো এটা হচ্ছে দা, আমি যদি আঁকতে পারি না, ঠিক আছে, দা এরকম না, আচ্ছা দাটা তো এরকম না, কিরকম জানি একটা না হইতেছে না, আচ্ছা বাদ দাও, হবে না শুধু শুধু। ধরো আমি তোমার বুঝাই, ধরো এটা দা একটু, এখন বললাম যে রামদা, এবার রামদা হবে কি একটু, বিশাল বড়, বিশাল বড়। দেখবো ওই যে তামিল সিনেমা টিনেমাতে, হ্যাঁ, নায়ক যখন মনে করো নায়িকাকে যখন রক্ষা করে তখন এরকম দেখবে ধাম করে ঘর থেকে রামদা বের করে নিয়ে আসে, বিশাল বড় বড়। তার মানে এটা কি বড় অর্থ প্রকাশ করে। দেখো যদি বলি রাম ছাগল, তার মানে কি ছাগলের থেকে যেটা বড়, তার মানে এটাও কি বৃহৎ অর্থ প্রকাশ করে। আচ্ছা এইবার বলো নেতা, নেতার সাথে যুক্ত হলো পাতি নেতা, এইবার বলো এই পাতি কোন অর্থ প্রকাশ করে? এখন পাতি নেতা মানে কি, বড় নেতা না ছোট নেতা, বলো? বুঝছো? এমনি আইকে আইকে বুঝাইতে পারবো না। আকার লাগে তুমি আমরা টাকা দিছো, আকার লাগে টাকা দেন না, টাকা দিছো লেখার লাগে, আর লেখা লেগে বুঝানোর লাগে, তাই না? আকার লাগে তুমি ড্রয়িং এর লাগে আমার টাকা দিছো, ওই যেমনে পারে এমনি বুঝলে বুঝবে, না বুঝলে নাই। আমি কি তোমার নেতা আইনা দেখো রাম ছাগল আইনা, আমি কি তোমার ছাগল আইনা ছাগল আইকে দেখাই দেবো না? যেই টাকা দিছো এই টাকার ভিতরেই আছি, ঠিক আছে? টাকা বাড়াই দাও, তাহলে দেখবে যে আমি সুন্দর করে ছাগল আঁকতেছি, তুমি দেখে নিজেই অবাক যে ভাই এত সুন্দর করে আপনি আঁকতে পারেন, কিন্তু টাকা তো কম দিছো, এই জন্য যেই টাকা দিছো ওই টাকার ভিতরেই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা এইবার এটা দেখো, তাহলে বুঝতে পারতেছো পাতি নেতা মানে কি ক্ষুদ্র অর্থ প্রকাশ করে, ক্ষুদ্র, বুঝছো? এইবার ধরো পরীক্ষাতে প্রশ্ন আসে অপয়া, অপয়া। এখন খেয়াল করো অপয়ার অ কি অর্থ প্রকাশ করে? এখন বলো তো অপয়া মানে কি? অপয়া মানে অলক্ষণে না, মানুষ বলে না অপয়া, তার মানে বুঝতে পারতেছে এটা নিন্দিত অর্থ প্রকাশ করে, মানে খুব নিন্দা করে যেটা বলে এটাকে বলা হয় কি, এটা হচ্ছে নিন্দিত অর্থ প্রকাশ করে, বুঝছো? নিন্দিত অর্থ প্রকাশ করে। আগাছা, দেখো আগাছা মানে কি, যেটা আসলে গাছের মধ্যে জন্মায়, গাছকে নষ্ট করে, তাহলে এই আগাছা, মানুষ বলে না এই একটা আস্ত একটা আগাছা, তাহলে এই আটা কি অর্থ প্রকাশ করে বলতো? এটা নিকৃষ্ট অর্থ প্রকাশ করে, বুঝছো? নিকৃষ্ট অর্থ প্রকাশ করে। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন উপসর্গ কোন অর্থ প্রকাশ করে, এই জিনিসটা আসলে আমাদেরকে মানে বুঝার জন্য আমাদেরকে খুব কঠিন কিছু লাগবে না। ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে আবছায়া, এখন বলো তো এই আপটা কি অর্থ প্রকাশ করে? আচ্ছা বলো, তুমি বলো আবছায়া দ্বারা কি বুঝাও, মানে আবছায়া দ্বারা কি বুঝায় বলো তো আমাকে? আবছায়া এটা মানে কি, মানে হালকা যেটা বোঝা যায়, মানে আবছা আবছা ছায়া, তাই না? আবছা আবছা ছায়া বুঝো না? তার মানে এই আপটা এটা অস্পষ্ট বুঝায়, এটা কি বুঝায়? অস্পষ্ট, এই অস্পষ্ট বুঝায়, এই জন্য এটা হচ্ছে এটা, বুঝছো? প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, এগুলোর প্রটা কি অর্থ প্রকাশ করে? খ্যাতি। প্রসিদ্ধ মানে কি খ্যাতি, প্রতাপ, প্রভাব বলে না তার অনেক প্রভাব, তার মানে কি তার অনেক খ্যাতি,
ভেরি গুড। ঠিক আছে, তারপর হচ্ছে কি, এইগুলো ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বা, বুঝছো? ভেরি গুড। তাহলে পারবা? আমার মনে হয়েছে এটা আসলে কঠিন কিছু না। পারবা? বলো, একটু পড়লে পারবা না? বলো তো ভাইয়া। কিছু জিনিস আছে যেগুলো একটু ঝামেলা হয়, যেমন দেখো পৌনঃপুনিক মানে কি? পৌনঃপুনিক মানে হচ্ছে যেটা মানে সবসময় যেটা হয়, অনুশীলন, মানে বারবার অনুশীলন করা লাগে, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে পৌনঃপুনিক, বুঝছো? ওকে, ভেরি গুড। বুঝছো? কিছু শব্দ আছে যেগুলো পারবা না, যেমন দেখো অত্যাচার, এটা এটা এখানে অতিটা অত্যাচার, অত্যাচার এখানে অতিটা অতিশয় অর্থ প্রকাশ করো। অতিশয়, অতিশয় মানে কি? মানে অনেকটা বেশি, এটাকে বলা হয় কি? অতিশয়। এটা হচ্ছে অতিশয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু যদি পড়ো তাহলে এটা পারবা। এবার এইটা সলভ করো। নিচের কোন শব্দটি প্র অর্থে আধিক্য অর্থ প্রকাশ করে? এখানে বলছে যে কি প্রাপা গ্রসর, এখানে বলছে প্রবর্তন, এখানে বলছে প্রমূর্ত, এখানে বলছে প্রঘার। এখন একটু ভালো করে বুঝো, এখন একটু ভালো করে বুঝো। দেখো ভাই, এরকম কোন শব্দ আছে বলে আমার মনে নাই। প্রত্যাবর্তন মানে কি? মানে ফিরে আসা। এখন ফিরে আসার সাথে অনেক বেশি এটার কোনো সম্পর্ক নাই। আধিক্য মানে কি? বেশি। তারপর হচ্ছে কি প্রমূর্ত, তাহলে এইটা তো হয় না প্রমূর্ত। তাহলে প্রঘার মানে কি? মানুষ বলে না যে প্রঘার হয়ে গেল, প্রঘার মানে কি অনেক বেশি। ধরো আমি বললাম যে অন্ধকারে সব প্রঘার হয়ে গেল, মানে এত বেশি অন্ধকার যে সবকিছু একেবারে কালো হয়ে গেছে, তার মানে এটা আধিক্য অর্থ বোঝায়, বুঝছো? ভেরি গুড, এটা আধিক্য অর্থ বোঝায়। আচ্ছা, এবার দেখো নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগ্য গঠিত শব্দ? এবার বলো সংস্কৃত উপসর্গ। এখানে বলছে পাতি, এখানে বলছে প্র, এখানে বলছে রাম, এখানে বলছে নি। এইবার এইটা একটু বুঝো, এই প্রশ্নটা একটু বুঝার আছে, এটা বুঝতে হবে। এটা 20-21 অধিভুক্ত 7 কলেজে আসছে, ঠিক আছে, তোমাদের স্বপ্নের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তো এখন বলো এইটা 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 এটা এটা পারবা কিনা বলো। এখন একটু ভালো করে জিনিসটা বুঝো, বুঝো ভালো করে, বুঝো ভালো করে। দেখো পাতি এটা কোন উপসর্গ? এটা বাংলা, তাই না? রাম এটা কোন উপসর্গ? এটা বাংলা। এখন এটার জন্য তো ভাইয়া উপসর্গটা তোমাকে মুখস্থ থাকা লাগবে। দেখো নি এটা কি? এটা বাংলাও হয়, ফাইন, ঠিক আছে, আবার এটা তৎসম হয়। আচ্ছা, এইবার দেখো এই যে এখানে প্রটা কিন্তু শুধু তৎসম বা সংস্কৃত, তৎসম মানে সংস্কৃত। এখন দেখো একটা শুধু তৎসম, একটা শুধু তৎসম, একটা কি শুধু তৎসম, আরেকটা বাংলা তৎসম। তার মানে তো এটা হবে না, এটা নিয়ে তো কনফিউজড, এটা তো দুটোই হয়। এইটা যদি একটা হয় তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনটি তৎসম উপসর্গ নয়? অতি, অনা, অভি, প্র। বলো তো কোনটা তৎসম নয়? ওই যে ছন্দে পড়ে আসছো, তাহলে কি ওই যে রাম ছাগল তোর অনাচার, কুকথা, আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, ওইখানে ছিল না অনা। তার মানে এটা কি? এটা হচ্ছে বাংলা। পৌনঃপুনিক অর্থ প্রযোজ্য কোনটা? এই যে পড়াইছিলাম না বলতো পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক মানে কি? পৌনঃপুনিক অর্থ প্রযোজ্য নয়, এখানে বলছে প্রযোজ্য নয়। এখন পৌনঃপুনিক মানে কি? মানে যেটা বারবার। পৌনঃপুনিক বলতে বোঝায় কি? বারবার। এখন দেখো এখানে বলছে নয়। এখন দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অনুদিন। মানে অনুদিন সাধারণত এখানে এটা বুঝায় যে মানে প্রতিদিন বুঝায় আর কি, তার মানে বারবার যে দিন আসে। অনুক্ষণ মানে কি? প্রতিক্ষণ, মানে ক্ষণ ক্ষণ যেটা একটু পর পর যেটা আসে, তার মানে এগুলো বারবার বুঝাচ্ছে। অনুশীলন মানে কি? মানে মানুষ বলে না অনুশীলন করা, তার মানে কি? বারবার পড়া। এখন অনুগমন মানে কি? অনুগমন তো হয় না, মানে কেউ কোথাও থেকে কোনো এক জায়গা থেকে এসে ঢুকে গেছে, এটাকে বল অনুগমন করছে, তাই না? তাহলে এইটা অর্থে তো বারবার। অনুগমন মানে কি? বারবার গমন করা হয় না, হয় না, তার মানে এইটা হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছো? অনুগমন, ভেরি গুড। এবার দেখো সাম্যক অর্থে প্রযোজ্য নয় কোনটা? এখন সাম্যক এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো এই সাম্যক শব্দের অর্থ হচ্ছে সচরাচর যে মানে একদম সমগ্র এই টাইপ বুঝায়। সাম্যক সাধারণত কি বুঝায়? সমগ্র অর্থ বুঝায়। এখন এইটা সাধারণত একটু খেয়াল করে দেখো। এখন দেখো অভিধান, অভিধান বলতে সাধারণত বুঝায় যেখানে সমগ্র সকল শব্দের বিশ্লেষণ পাওয়া যায়, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে অভিজ্ঞ, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এইখানে এই অভিধান যেটা, এইটা সাম্যক শব্দ, মানে যেইটা জানলে সাম্যক অর্থাৎ সকল জ্ঞান অর্জন করা যাবে, এইটা দেখবা অভিধানে দেখবা যে একদম এমন কোন শব্দ নাই যেটা তুমি অভিধানে পাবা না। তার মানে সেই অর্থে এখানে অভিধান হচ্ছে কি? সাম্যক, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। এখন অতি কোন অর্থে প্রকাশিত হয়? অতি, সরি, অতি কোন উপসর্গ? এটা উত্তর করো তো।
এই ব্যান করে দিব কিন্তু বারবার বারবার বলছি ব্যান করে দিব। ঠিক আছে, ক্লাসে স্লাইড দিয়ে দিব না, সমস্যা নেই, আগে বুঝো জিনিসটা, আগে ভালো করে বুঝো। এখন দেখো তাহলে তৎসম অতি কোন উপসর্গ? ওই যে পড়ছি না অতি দূরে আমেরিকা প্রবাসী, তার মানে কি তৎসম হবে? অতিটা কি হবে বলো তো? তৎসম হবে। ভেরি গুড। আচ্ছা এইবার আসো নিধাক। নিধাক শব্দের এখন বলো নিধাক এটা কোন অর্থ প্রকাশ করে? এটা পারা উচিত, এটা পারা ফরজ। নিধাক এটা কোন অর্থ প্রকাশ করে? এখন নিধাক শব্দের অর্থটা আগে তোমার জানতে হবে। নিধাক অর্থ জানতে হবে, অর্থ না জানলে পারবা না। তো নিধাক শব্দের অর্থ হচ্ছে অতি গরম। এটা হচ্ছে কি নিধাক, মানে গ্রীষ্মকালকে সাধারণত বুঝায় অতি গরম। এখন বুঝো অনেক গরম তার মানে কি খ্যাতি বুঝায় না, হীনতা বুঝায় না, বিকৃতি বুঝায় না, আতিশয্য। আতিশয্য মানে আমি বলছি অনেক বেশি। তাহলে উত্তর হচ্ছে কি অনেক বেশি। ঠিক আছে, ভেরি গুড। এই যে দেখো এখন পারতেছো। আচ্ছা এবার দেখো শব্দের আগে বসে কোনটি? তাহলে উত্তর হচ্ছে উপসর্গ। মনে রাখবা শব্দের আগে বসে উপসর্গ, কিন্তু শব্দের পরে বসে প্রত্যয়। পরে বসে কে? প্রত্যয়। আচ্ছা গেল। এইবার আসো আমরা এটা দেখি প্রকৃষ্ট অর্থে প্র উপসর্গের উদাহরণ কোনটা বলো? প্রকৃষ্ট অর্থে প্রভাত, প্রবেশ, প্রশাখা, প্রজন্ম, এটা বলো তো। প্রকৃষ্ট অর্থে প্রকৃষ্ট অর্থে বলো। প্রকৃষ্ট, প্রকৃষ্ট অর্থে। ভেরি গুড। এখন প্রকৃষ্ট অর্থে মানে কি বলো? প্রকৃষ্ট অর্থ মানে প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। প্রকৃষ্ট মানে কি? শ্রেষ্ঠ। এখন প্রবেশ মানে কি? শ্রেষ্ঠ বুঝায়। প্রশাখা মানে কি? শ্রেষ্ঠ বুঝায়। প্রজন্ম মানে কি? শ্রেষ্ঠ বুঝায় না, এইটার দ্বারা শ্রেষ্ঠ বুঝায়। মানুষ বলে না প্রভাত মানে প্রভাত, তোমরা ওই যে সমাসে পড়ছো প্রকৃষ্ট যেই ভাত, প্রকৃষ্ট যেই ভাত, এই ভাত মানে আবার খাওয়ার ভাত বুঝায় না, বুঝছো? তাহলে এটা তো ওই যে প্রাদি সমাসে পড়েই আসছো। প্রাদি সমাস পড়লে দেখবে এটার ব্যাস বাক্য কি? প্রকৃষ্ট যে ভাত। সকালের যে ওইটা কি অনেক অনেক বেশি ভালো লাগে না? সকালের যে বায়ু, সকালের যে আবহাওয়া। অস্পষ্টতা বুঝায় কোনটা? অস্পষ্ট অর্থে কোনটা প্রযোজ্য? আবঢাল, আবচোক, তারপর হচ্ছে কি পাতকুয়া। এইবার বলো আবঢাল অর্থে কোনটা প্রযোজ্য বলো তো? আবঢাল অর্থে কোনটা বুঝায়? এইটা পারা উচিত বলে আমার কাছে মনে হয় যে এটা আসলে পারা উচিত না, এটা আসলে তোমাদের পারাটা ফরজ। ফরজ, ঠিক আছে, দ্রুত সলভ করো। আচ্ছা এখন আবঢাল শব্দের অর্থ জানতে হবে। আবঢাল মানে কি? এটা কিন্তু গাছের ডাল না। আবঢাল দ্বারা মানে বুঝায় আড়াল। আবঢাল শব্দের অর্থ কি বলো? আড়াল, অন্তরায়। অন্তরায় মানে কি? পেছনে বা যাকে দেখা যায় না। তার মানে বুঝতে পারতেছ যে অস্পষ্টতা অর্থ বুঝায় কি বলতো? আবঢাল। আবঢাল মানে কি? অস্পষ্ট না। আবঢাল শব্দের অর্থ কি? পেছনে, আড়ালে। এটা হচ্ছে কি? আবডাল। ভেরি গুড। এটা কি? আবডাল। অর্থ না জানলে আসলে পারবা না। আচ্ছা এখন দেখো এইটা অস্পষ্ট অর্থে কি মানে আর চোখ হইতে পারে? আর চোখ মানে কি? বাঁকা চোখ। বিফল মানে কি? বিফল কি অস্পষ্ট ফল এরকম বুঝায়? পাতকুয়া মানে কি? অস্পষ্ট কুয়া না। তার মানে বুঝতে পারতেছো এখানে আসলে রাইট অ্যান্সার। তুমি এটার অর্থ না জানলেও এই তিনটা কোনোভাবেই অস্পষ্ট অর্থ প্রকাশ করে না, সো এটা কিন্তু সেই হিসাবে এটা রাইট অ্যান্সার। এই যে দেখো, ভেরি গুড, বুঝতে পারছো? তার মানে সবকিছু মিলাই এই তিনটা না জানে এটা জানলেও দেখবে যে এটাই রাইট অ্যান্সার। ওকে, তো আমাকে একটু বলো তো আজকের ক্লাসটা কেমন লেগেছে? উপসর্গ কি তোমাদের কাছে কি ক্লিয়ার? সব কনসেপ্ট শিখে দিচ্ছি। উপসর্গ থেকে কি টাইপের প্রশ্ন আসে, উপসর্গ থেকে বের করার কৌশল সব